জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আজ রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। নির্বাচন হবে মহোৎসবের যদি আমরা সংস্কার বাস্তবায়নের ফয়সালা করতে পারি। সেই সঙ্গে তিনি আরও জানান, এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি হবে জাতির নবজন্ম। প্রধান উপদেষ্টার এই বার্তার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনের সংকটের এবার অবসান হবে কি? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন সাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক জি9। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, প্রধান উপদেষ্টা জানালেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে যাচ্ছে। সেই নির্বাচন হবে মহোৎসবের যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা নির্ধারণ করতে পারি। যদি ফয়সালা না হয় তাহলে কি হবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় আমার প্রিয়জন ডক্টর জাহিদুর রহমান আছেন এবং যারা শুনছেন তাদের সবার জন্য শুভেচ্ছা রইল। প্রধান উপদেষ্টা অনেক উচ্চ আকাঙ্ক্ষা ধারণ করেন সব সময়। এইটা তার একটা গুণ। বাংলাদেশকে সারা পৃথিবীকে 3-0-তে নিয়ে আসতে চান। বাংলাদেশ সহ সারা পৃথিবীর দারিদ্র্য দূর করতে চান। শান্তিতে নোবেল পেয়েছেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এই চাওয়া তো অন্যায় না। এই চাওয়া অন্য কিছুর সঙ্গে জুড়ে দিয়ে যদি কিন্তু কিছু অলংকার যোগ করতে হয়, ঠিক তেমনি বাংলাদেশে ঐকমত্য কমিশনের যে আলোচনা সেটার সঙ্গে তিনি কথা বলতে গিয়ে হয়তো আলংকারিক কিছু শব্দ তিনি যোগ করেছেন। এই যদি কিন্তু সেরকমই কিছু শব্দ। প্রথম যে অংশটা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, শুধু হবে না, হতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অ্যাট অল। হতেই হবে। যদি এই দেশকে রক্ষা করতে চায়, দেশের গণতন্ত্র, যে গণতন্ত্রের উত্তরণ সেটা যদি সুসংহত করতে চায়, যদি এই উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেরা নিরাপদে এক্সিট বা থাকা যেটাই বলেন সেটা করতে চান, যদি দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে না চান, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চান, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন হতেই হবে। কারণ নির্বাচন না হলে কি হবে দেখেন, নির্বাচন না হলে সরকারের তরফ থেকে এতটা জোরালোভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে এত দূর এগিয়ে আসার পরে যদি দেশে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটি একটি অস্বাভাবিক অবস্থা। নিঃসন্দেহে দেশে কোনো রকম অস্বাভাবিক অবস্থা আসলে তার সুযোগ পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী নেবে। একদম শতভাগ নিশ্চিত হয়ে থাকতে পারেন আপনি, অবশ্যই সেই সুযোগ তারা নিবে। কারণ ওই অস্বাভাবিক পরিস্থিতিটা তৈরি হবে কার মধ্যে? সরকার ভার্সেস কোনো পলিটিক্যাল পার্টি, এক বা একাধিক পলিটিক্যাল পার্টি, অথবা পলিটিক্যাল পার্টিজ ভার্সেস পলিটিক্যাল পার্টিজ, চাওয়া না চাওয়ার দুই গ্রুপের মধ্যে। এই যে কনফ্লিক্টটা তৈরি হবে, সেই কনফ্লিক্টটা শুধু ঘরের মধ্যে তো সীমাবদ্ধ থাকবে না। গৃহযুদ্ধ হলো, যুদ্ধটা গৃহের ভেতরে তো হবে না। গৃহে হলে তখন ওই দুই গৃহের মাঝখানটা তো আর নিরাপদ থাকে না। তার মানে দেশে এরকম একটা পরিস্থিতি বিরাজ করলে তার মধ্যে পতিত ফ্যাসিবাদের গোষ্ঠী যারা এখন চুপচাপ আছে, ঘাপটি মেরে আছে, তারা নেমে পড়বে। তাদের নেত্রী ওই নির্দেশ দেবার জন্য মনে হয় স্ক্রিপ্ট লিখে রেখেছেন। সুতরাং তারা যদি নেমে পড়ে, তাহলে এদেশে এই রাজনৈতিক গোষ্ঠীগুলি যারা গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল তারা, বা অরাজনৈতিক গোষ্ঠীও যারা গণঅভ্যুত্থানে যুক্ত ছিল তারা, যারা এই সরকার গঠন করে নেতৃত্ব দিয়ে এত দূর এগিয়ে এনেছে, তারা, এরা কেউ নিরাপদ থাকবে না। সে কথাটাই একটু আগে আমি বলেছি যে এই সরকারের উপদেষ্টা নিজেদের নিরাপত্তার জন্য হলো নির্বাচন দিতে হবে। কারণ তাদেরকে এই ফ্যাসিবাদ গোষ্ঠী আস্ত রাখবে না। তাহলে কি হলো? নির্বাচন না দিয়ে অন্য কোনো অপশন আপনি, আমি, আমরা কেউ দেখি?
আর একটা ডাইমেনশন আছে, সেটা হলো ওই পরিস্থিতি তৈরি হলে দেশ শেষ পর্যায়ে গিয়ে কারা ইন্টারভেন করে। বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশে তো তার বহু নজির আছে, ইন্টারভেন করে একটা বিশেষ গোষ্ঠী, মার্শাল ল জারি হবে। কারণ আইন শৃঙ্খলা রক্ষা তখন কি করে রক্ষা হবে? আমাদের শেষ ভরসা তো দেশ রক্ষার জন্য, গৃহযুদ্ধ থামানোর জন্য, শান্তি রক্ষার জন্য সেনাবাহিনীর প্রতি থাকে। তারা পরিস্থিতি তৈরি হইলে তখন ইন্টারভেন করতে বাধ্য হয়। যদি সেনাবাহিনী কোনো কারণে তাদেরকে এই পরিস্থিতি তৈরি করি আমরা যে তারা ক্ষমতা নিতে বাধ্য হচ্ছে, তাহলে তাদেরকেও এটা এস্টাবলিশ করতে হয় যে এই আজকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে এবং যারা রাজনৈতিক শক্তি আছে, এরা প্রত্যেকে এমন পরিস্থিতি তৈরি করেছে যে কারণে তারা ক্ষমতা নিতে বাধ্য হলো, এবং সেই তাদের বাধ্যবাধকতা প্রমাণ করবার জন্য এদের সবাইকে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এটা ঐতিহাসিকভাবে যতগুলো আপনি এরকম ঘটনা ঘটেছে প্রত্যেকবার দেখবেন। সুতরাং সেই ক্ষেত্রে গৃহযুদ্ধে যে ক্ল্যাশ হবে, সংঘর্ষ হবে, ফ্যাসিবাদের হাত থেকে একদিকে রক্ষা পাবে না, আবার নতুন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে তাদের হাত থেকে রক্ষা পাবে না। তাহলে নিজের এই ক্ষুদ্র স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য এত বড় ঝুঁকি এই রাজনৈতিক দলগুলো নিবে না। হয়তো ওই ভরসায় প্রধানমন্ত্রী কিছু যদি যোগ করে এটা চাইছেন, কিন্তু শেষ পর্যন্ত এটাও মানতে হবে গণতন্ত্রের দ্বিমত করাটার অধিকার সবার থাকে, এবং সব দল কখনোই একমত হবে না। গণতন্ত্র হচ্ছে একটা ধারণা, সেই ধারণায় আমি গণতন্ত্রের কোনো একটার ইন্টারপ্রিটেশন একভাবে করব, ডক্টর জাহিদুর রহমান আর একভাবে করবে। তার কাছে মনে হবে হ্যাঁ গণতন্ত্র, তবে এটা এরকম হলে ভালো হয়। আমি বলবো অবশ্যই গণতন্ত্র, কিন্তু এই কাজটা এভাবে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভালো হয়। দুইজন একমত হয়ে গেলে তাহলে এত দল, এত মত পথ, এত কিছু থাকতো না। আমাদের দেখতে হবে রাষ্ট্র কাঠামোর বেসিক জায়গাগুলোতে আমরা একমত হতে পারছি কিনা, আর তার কিছু যে ডালপালা আছে সেই ডালপালায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে বিভিন্নটা যাবে। কোনোটা ঊর্ধ্বমুখী হবে, কোনোটা ডানে বামে, দক্ষিণ উত্তর, দক্ষিণ পূর্ব পশ্চিমে ডালপালা ছড়াবে না, কিছু উপরে যাবে। সুতরাং এগুলো সবগুলোকে আপনি বেঁধে এক মুঠো করতে পারবেন না, এটা ন্যাচারালি পসিবল না, গণতন্ত্রের সঙ্গে তো যাই না। সুতরাং যেটুকুতে একমত হবে সবাই, সেটুকু ধরে নির্বাচন হয়ে দেশে গিয়ে নিয়ে যেতে হবে, এবং যেখানে যেখানে দ্বিমত থাকবে সেটাকে একমতে আনবার চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং কেউ যদি কোনো কিছুতে দ্বিমত পোষণ করে সেটাকে জনগণের সামনে তুলে ধরতে হবে, দিস পলিটিক্যাল পার্টি তারা এই বিষয়ে দ্বিমত করেছে, এই পলিটিক্যাল পার্টি এটা চেয়েছে, এই পলিটিক্যাল এটা চেয়েছে, কিন্তু এদের চাওয়াটায় ওরা সায় দেয়নি। জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কোন দলের চাওয়াটা বেশি যৌক্তিক এবং দেশের জন্য, ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য, সহাবস্থানের জন্য কার ধারণাটা জনগণের কাছে বেশি যৌক্তিক। জনগণ তার ভোটটা যেন ওই বাক্সে দেয়, সেই ভোটের মাধ্যমে যারা বেশি মানুষের মনের কাছাকাছি যেতে পারবে তারা উইন করবে। তাহলে সব কিছুকেই ঘরের মধ্যে আপনি ধরে বেঁধে একমত করবার যে যদি কিন্তু, সেই যদি কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। ধন্যবাদ জানাচ্ছি শাখাত হোসেন শায়ত। ডক্টর জাহিদুর রহমান প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, জুলাই সনদ থেকে বের হওয়ার কোনো উপায় নেই, যে সমঝোতার রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, এই সমঝোতা আসতেই হবে। আমি হয়তো গায়ের জোরে বলছি, কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই। ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের নবযাত্রার সুযোগ দিয়েছে, এর একমাত্র সমাধান সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা। যে সমঝোতার কথা প্রধান উপদেষ্টা বলছেন, সেই সমঝোতার পথ তৈরি করতে রাজনৈতিক দলগুলো কতটা আন্তরিক? ধন্যবাদ সায়ন্ত ভাই, অসাধারণভাবে বললেন সবকিছু। রাজনৈতিক দলগুলো আন্তরিক হলেও আসলে হবে না, আপনি তো ভিন্ন রাজনৈতিক দল, আপনার চিন্তা ভিন্ন, আমরা এক্সপেক্ট করি কেন? আদর্শের জায়গায় ভিন্নতা থাকবে, কিন্তু মৌলিক কতগুলো জিনিসও ভিন্নতা থাকবে। যেমন ধরুন, বাংলাদেশ একটা আপার হাউস থাকবে কিনা কোনো দল না চাইতে পারে। বাংলাদেশ ফেডারেল স্টেট না, আমি তাত্ত্বিকভাবে বলছি। আমি নিজে চাই, আমি নিজে আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই, কিন্তু কেউ বলে যদি না দরকার কি, বাংলাদেশ তো যদিও নন ফেডারেল স্টেটেও থাকতে পারে, কিন্তু কেউ যদি বলে দরকার নেই, এটা মৌলিক বিষয়, কেউ দ্বিমত করতেই পারে। কেউ মনে করে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা অনেক বেশি থাকবে পারে, কেউ মনে করতে পারে এটা অনেক বেশি বিকেন্দ্রীকরণ দরকার। পৃথিবী থেকে এখন এই আলাপ হচ্ছে না যে সরকারগুলো আরো ইনক্রিজিংলি পাওয়ারফুল হয়ে উঠুক? কারণ পৃথিবীতে যখন অথরিটারিয়ান সরকারগুলো সাথে কম্পিট করতে হচ্ছে, তখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর হাতে আরো বেশি ক্ষমতা থাকতে হবে, এই আলাপ পৃথিবী জুড়ে আছে। সুতরাং মৌলিক বিষয়েও যে আমরা সবসময় একমত হব, আসলে সেটা ঠিক না। কিছু কিছু মৌলিক বিষয় আমরা দ্বিমত, একটা মৌলিক বিষয় একমত হতে হবে, নির্বাচনটা ঠিকঠাক হতে হবে। মানে এই একটা জিনিস ছাড়া, মানে এটা হলো একেবারে বেসিক, এর বাইরে কিছু না। দেখেন,
তবে কি জুলাই সনদ বাস্তবায়নের সাথে নির্বাচন সম্পর্কিত? আমি জানি না, আমি বরং একটা স্টাডির কথা বলি। মানে এই সংস্কার সনদ করতে 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 না একটু কথ্য কথা, লেবু বেশি কষলালে তেতো হয়ে যায়, কথা আছে না। আমি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট গতকাল একটা সার্ভের রেজাল্ট প্রকাশ করেছে। 10 মাস আগে সংস্কারকে খুবই প্রায়োরিটি দেওয়া উচিত বলে বলছিল 59% পিপল, এই মুহূর্তে এটা 19% ওরা বলছে। আপনি না এই জিনিসগুলোকে অনেক বেশি তিক্ত করে ফেলছেন। কেন হতে হবে সবকিছু? কিছু করে শেষ করি, বাকিগুলো যেগুলো একমত হবে না। তো ডক্টর ইউসুফ কি বলা উচিত ছিল, যেটা আমরা বলি, অবশ্য উনি গায়ের জোরে বললেও উনি এটা হতে চাচ্ছেন, ওনার চাওয়াটা পূর্ণ করতে হবে। কিন্তু আমি রাদার যদি এভাবে বলি, যেটা একমত হয়েছে একমতগুলো আমরা করে ফেলি, আর যেগুলো সবাই গিয়ে বলো ইলেকশন করতে যাও। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে কি ইলেকশন ম্যানিফেস্টো হয় না? হয়। বিজেপি 19 সালের ইলেকশনে ম্যানিফেস্টো দিয়েছিল আর্টিকেল 370 বাতিল করবে, কাশ্মীরের যে স্পেশাল প্রভিশন ছিল সেটা ইলেকশন ম্যানিফেস্টো করেছে। যদি আমার সেই পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা হয় আমি এটা করব। কংগ্রেস এটার বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে, বিজেপি জিতলো এবং ওই সংখ্যা পেলো, ও এটা বাতিল করে দিল সংবিধান থেকে। তো সবাই গিয়ে করুক না, অসুবিধা কি? সবাই গিয়ে করুক, যেখানে জায়গায় একমত হয় নাই। এবং প্রায় সবাই দেখবে জনগণ চায় বলে। যদি জনগণই চেয়ে থাকে সবকিছু, সো ম্যানিফেস্টো করলে তার ইলেকশনেও জিতে যায়। তো ডক্টর ইউনূসের উচিত হতো, আমার কাছে মনে হয়, যে উনিও যে এনফোর্স করা সনদটা হোক, আমি মনে করি, কিন্তু নোট অফ ডিসেন্টের বাইরে যে জিনিসগুলো আছে সেগুলোর একটা সনদ হোক, সবাই সেটা সিগনেচার করুক, সেটা বাস্তবায়িত হোক, এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো কীভাবে সে আলোচনা করে ঠিক হোক। বাকি যার নোট অফ ডিসেন্ট যেখানে যেখানে আছে তার বিরুদ্ধে সমালোচনা করুক। এখন তো আমরা দেখছি সনদ প্রস্তাবের চেয়ে সনদ বাস্তবায়ন নিয়ে মূল বিতর্ক তৈরি হয়েছে, যেখানে জামায়াতে ইসলামী তাদের প্রস্তাব দিয়েছে যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারে জুলাই সনদ বাস্তবায়িত হবে অথবা গণভোটের মাধ্যমে। আবার বিএনপি বলছে যে কোনোভাবে এক্সট্রা কনস্টিটিউশনাল পদ্ধতিতে সংশোধনী বাস্তবায়ন চায় না। আমি বিএনপির মানে ওনারা যে যুক্তি দিচ্ছেন, নানান উদ্ভট কথা প্রথম বলা হয়েছিল একটা অর্ডিন্যান্স জারি করে এটাকে সবকিছুর উপর স্থান দিতে হবে। মানে খুব বেসিক্স অফ কনস্টিটিউশন যিনি বোঝেন তিনি জানেন যে কনস্টিটিউশনের উপরে আপনি কোনো কিছুকে স্থান দিতে পারেন না। বা এই যে অর্ডারটার কথা বলা হচ্ছে, এই অর্ডারটা পরবর্তীতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলে টিকবে, আপনি গ্যারান্টেড এটা? নাম্বার 2, বিএনপি যে বক্তব্য রেখেছে, আমি জনাব সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য শুনেছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি বলছেন সংবিধান ছাড়া যদি আমরা এভাবে কনস্টিটিউশন অ্যামেন্ড করার চর্চা করে ফেলি, কিন্তু একটা চর্চা শুরু হয়ে গেল। এখন আপনি বলবেন এটা কোনো অভ্যুত্থানের সরকার পারবে, এটার ইত্যাদি। আরেকজন সেটা না মেনে তার মতো করে যদি কনস্টিটিউশন অ্যামেন্ড করে ফেলে, এখন তখন প্রিভিয়াস যে নজিরটা আছে, নজির কিন্তু খুব বড় ব্যাপার, ও দেখাবে যে এটা তো বাংলাদেশে হয়েছিল। বরং আমি উল্টো বলি, কোনো কিছু যদি আমরা এক্সট্রা কনস্টিটিউশনাল করিও, আমাদের ইতিহাস আছে। আমরা একাদশ সংশোধনী, পঞ্চম, সপ্তম, এগুলো সব আগে নানান কাজ করেছি, তারপর সেগুলোকে আমরা আবারও কিন্তু পার্লামেন্টে সেটাকে র্যাটিফাই করেছি পরে গিয়ে। তারপরে সংবিধান সংশোধন পার্লামেন্টে হতে হবে। এই বেসিক থেকে যদি আপনি বেরিয়ে যান, আপনি কিন্তু একটা প্যান্ডোরাস বক্স খুলে দিলেন, যে কেউ যে কোনো সময় যে কোনোভাবে সে এটা করার চিন্তা করে ফেলতে পারে, নতুন একটা ডিক্রি এটা সেটা। এখন আমি এই মুহূর্তে একমত আছি বলে কেউ একজন বললো যে না আমি এটা মানি না, আমি এটাকে মনে করি সেই রকম পরিস্থিতি আছে, ওই যে আগে একবার হয়েছিল, সুতরাং আমি করবো। সো এই বিপদগুলো সামনে আছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সায়ন্ত ভাই যেটা হাঞ্চ করছেন, আমার কাছে মূল বিষয়টা সেটা মনে হয় এগুলো আসলে বার্গেনিং চিপ। এগুলোর মাধ্যমে এক দল আরেক দলের কাছ থেকে, বিশেষ করে যেই দল বড়, যেই দল ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, তার কাছে কিছু ল্যাভারেজ চাওয়া হচ্ছে বলে আমি মনে করি। সেগুলো ঠিক হলে এগুলো ঠিক হয়ে যাবে, কারণ ইলেকশন না হওয়ার যে কনসিকুয়েন্স, অসাধারণভাবে বললেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো আমরা 11 সময় দেখেছি, তো এই সংঘাতের মাসুল কারা দেয়, তারাই দেবে। সুতরাং আমিও মনে করি এটা একটা পর্যায়ে তারা এখান থেকে সরে এসে ইলেকশনের দিকে যাবেন। কিন্তু আইন উপদেষ্টা যে বিষয়টি জানালেন যে এখনো যদি আসলে আমরা ঐকমত্যে পৌঁছাতে না পারি, যদি তফসিল ঘোষণা হয়ে যায়, তফসিল ঘোষণার পর আসলে অ্যামেন্ডমেন্টের সুযোগটা থাকে না, সেটা আছে। কিন্তু আমি মনে করি এই যে সরকার এখন এত কথা বলছে, আইনগুলো যেগুলো আছে, আইনের সংশোধনী তো আপনি অর্ডিন্যান্স দিয়ে হয়, ওগুলো করে ফেলেন আগে। আর আমাদের এই নির্বাচনে যদি আমরা পিআর না করি লোয়ার হাউসে, তো আমার বাকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো লাগে না। তো একটা মাত্র কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগে, উদ্ভট দাবি নিয়ে জামায়াতে ইসলামী, আমি উদ্ভট শব্দটা না জোরে বলেছি এবং কনসাসলি বলেছি, জীবনে আলোচনায় ছিল না লোয়ার হাউসে পিআর হবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে এই সংশোধনীটা এখন লাগবে, না হলে আপনি এই নির্বাচনটা কিভাবে করবেন? কারণ আমাদের যে নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে সংবিধানে যেভাবে আছে নির্বাচন সেভাবে, হুইচ ইজ রাইট। আমাদের এখন আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সেভাবেই হবে। এর বাইরে কোন অ্যামেন্ডমেন্টটা আপনার এই মুহূর্তে নির্বাচনের জন্য লাগছে না। সেজন্যই বলছি আইনের সংশোধনীগুলো করে ফেলেন, আর বাকিগুলো কিভাবে হবে সেগুলো একটু ঠিকঠাক হয়ে যাক। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সংসদ ছাড়া সংবিধান সংশোধনে হাত দেওয়াটা উচিত না। আর একটা কথা বলি,
বিএনপি মানে অনেকে দাবি তুলছেন নাকি এটা করবে না, আমি এটা মনে করি না। বিএনপি দেখেন যে জিনিসটা করবে না সে কিন্তু কঠোরভাবে সেটা বলে দিচ্ছে, তার বদনাম হলেও বলছে। যেমন আমি খোলাখুলি বলি, আপার হাউসে বিএনপি যেভাবে সিট বন্টন করতে চায়, মানে লোয়ার হাউসের সিটের অনুপাতে, এটা করলে আপার হাউসের আসলে কোনো দরকার নাই আমি মনে করি, অনেকেই মনে করেন। আমিও মনে করি আপার হাউস যদি করতে হয় ওটার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে। তো বিএনপি তো এটা মানে না, না মেনে তার সমালোচনা হচ্ছে, কিন্তু বিএনপি তারপর এটা মানে নাই, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং বিএনপি ততটুকুই আসলে অ্যাগ্রি করছে যতটুকু সে করবে। আর আমরা একটু দেখি সনদে সাইন করার পরও বিএনপি না করে থাকে কিনা। ইতিমধ্যে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না বা চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জ হতে পারে খুব বেসিক আছে। যেমন ধরুন আমাদের এখন একটা যে কনস্টিটিউশনটা এফেক্টিভ আছে সেই কনস্টিটিউশনের মধ্যেই তো বলে দেয়া আছে সংবিধান কিভাবে সংশোধন করতে হবে, তাই না? 2/3 সদস্যের ভোট লাগবে, এটা এখানে বলে দেয়া আছে। তো এখন আপনি যখন একটা সংবিধান সংশোধন একটা ডিক্রির মাধ্যমে করেন, আমি যদি এই সংবিধান নিয়ে, সংবিধানের কাস্টোডিয়ান হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমি গিয়ে যদি ওখানে রিট করি যে এখানে যেভাবে সংবিধান সংশোধন করতে বলা হয়েছে সেভাবে সংবিধান সংশোধন করা হয় নাই, এটা ব্যর্থ, এটা অবৈধ, এটা বেআইনি, এটা অসাংবিধানিক, এটা টিকবে না, তো চ্যালেঞ্জ হলে এটা চলে যেতে পারে। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান, এই মুহূর্তে আমরা সংবিধান সংস্কারকে কেন্দ্র করে যে বিতর্ক দেখছি, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 72-এর সংবিধান প্রণয়নের 3 বছরের মাথায় আমরা দেখেছিলাম একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। চাপিয়ে দিলে আসলে সংস্কার আদায় করা যাবে কিনা সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জাহিদুর রহমান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, 72-এর সংবিধান প্রণয়নের 3 বছরের মাথায় আমরা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে দেখেছি। জোর করে প্রতিশ্রুতি আদায় করে কিংবা চাপিয়ে দিয়ে আসলে সংস্কার আদায় করা যাবে কিনা? না, কোনোভাবেই যাবে না। আমরা সংবিধান সরিয়ে রাখি, আইনের কথা বলি। যেমন ধরুন 11 সরকার একটা নিয়ম করেছিল, খারাপ ছিল বলে আমি মনে করি না, না ভোটের বিধান, তারা আইন করে এটা করে ফেলেছিলেন। তো 2008 সালে যে নির্বাচন, ওখানে কিন্তু না ভোট ছিল, কিন্তু পরবর্তীতে যেটা হলো, এটা তো যেটা হয় মানে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেহেতু তখন সংসদ ছিল না, তখন অধ্যাদেশের মাধ্যমে হয়েছিল। অধ্যাদেশের আয়ু হচ্ছে পরবর্তী পার্লামেন্ট বসা পর্যন্ত। তো পার্লামেন্ট বসলো, গণপ্রতিনিধিত্ব আদেশ এবার পাশ করতে হবে, অনেক কিছুই গ্রহণ করা হলো, কিন্তু না ভোট বাতিল করে দেওয়া হলো। 2 দলই এটা অ্যাগ্রি করলো, মানে আওয়ামী লীগ যে এটা বাতিলের প্রস্তাব আনলো, বিএনপি তখন পার্লামেন্টে আছে, বিএনপি একটা টু শব্দও করে নেই, মানে বিএনপিও চাইলে এটা বাতিল হয়ে যাক, হয়ে গেল। সো চাপিয়ে দেওয়া সংস্কার কোনোদিন ভালো কিছু হয় না, মানে যদি অ্যাপারেন্টলি ভালো কিছুও হয় কোনো কিছু, সেটা চাপিয়ে দিলে এটা টিকবে না, এভাবেই চলতে হবে। এটা হলো মোদ্দা কথা। আমি আপনার সাথে একমত, এটা হোক বা সংবিধান হোক, যে কোনোখানে হোক, চাপিয়ে দেওয়ার চেষ্টাটা ইটসেলফই প্রবলেম্যাটিক। দেখুন, বিএনপি যে জিনিস মানছে না, আরেক দল যে জিনিস মানছে, সে ভালো যদি মনে করে, ওই যে বলছি, আপনি যেটা চান সেটা মানুষকে বলেন যে এটা ভালো, আবার এটার জন্য যেটা মানছে না তাকে সমালোচনা করুন, রাজনীতি করুন, ওটা নিয়ে কিছু রাজনীতির ইস্যু থাকুক। ধরুন যখন দেখা যাবে ঠিকঠাক মতো এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, একটা উদাহরণ দিই, যতগুলো কমিশন আছে সবগুলোর মধ্যে একটা মাত্র কমিশন সরকারের প্রভাবমুক্তভাবে তৈরি করার জন্য বিএনপি অ্যাগ্রি করেছে, নির্বাচন কমিশন। আর বাকি কমিশন সবগুলো কিন্তু সরকারের ইনভলভমেন্ট বিএনপি রাখছে। এটা ভুল আমি মনে করি, কমিশন সরকারের পার্ট না। আচ্ছা ঠিক আছে, এখন দুদক যদি ভবিষ্যতে কোনোদিন খারাপ কাজ করে, বিএনপির সময় যে দুদক তৈরি হবে, তখন বিরোধীরা কিন্তু ধরতে পারবে বিএনপিকে যে দেখো ও তার প্রভাবে দুদক তৈরি করতে চেয়েছে, এই কারণ এই দুদককে সে খোঁড়া করে রাখতে চায়। মানবাধিকার কমিশন যদি ঠিকঠাক মতো কাজ না করে, পিএসসি যদি ঠিকঠাক মতো কাজ না করে, অন্য দলগুলো কিন্তু ধরে ধরে দেখাতে পারবে। এভাবেই আসলে একটা প্রসেস কাজ করে, গণতান্ত্রিক প্রসেস এভাবেই কাজ করে। সুতরাং ঘাট ধরে জোর করে একটা সনদ লিখে এবং কেউ ক্রেডিট নিতে চাইবেন যে বাংলাদেশ আমরা পাল্টায় দিলাম এটা দিয়ে, এগুলো খুবই ভুল চর্চা। বাংলাদেশের সমস্যা সব একদিনে সমাধান করবো। আর আমি প্রায় বলি, ভোটই দিতে পারি নাই আমরা 3টা টার্ম ধরে, মানে খুবই প্রিমিটিভ ব্যাপার। গণতন্ত্রের সবচেয়ে প্রিমিটিভ বা স্টেপিং স্টোন, কর্নার স্টোন কি? এটা ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন, সেটাই করতে পারি নাই। আর আমরা বাংলাদেশকে ইউরোপ আমেরিকার মানের একটা লিবারেল ডেমোক্রেসি বানিয়ে ফেলবো, অতি উচ্চাসা, এগুলো ভুল আমি মনে করি। সরকারের তরফ থেকে বারবার জোর দিয়ে নির্বাচনের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন পৃথিবীতে কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর। তারপরে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা বিশ্লেষকরা আসলে শঙ্কা প্রকাশ করছেন। সম্প্রতি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দর্শক নির্বাচনের জন্য প্রস্তুত, মঞ্চ তো প্রস্তুত না। আসলেই কি তাই? মানে কেউ যখন খুব
দুদিন পর পরে খুবই শক্তি দিয়ে কথা বলে, কেউ ঠেকাতে পারবে না, এটা হবেই, এগুলো না একটু ভয় লাগে। মানে ডাক্তাররা যখন রোগীকে বলে ভয়ের কিছু নাই, মানে এই বাক্যটা ইটসেলফ রোগীকে ভয় পাইয়ে দেয় যে আসলেই ভয়ের কিছু মনে হয় আছে। আমি মনে করি সরকার এটা বুঝতে পেরেছে, তবে ওনারা হয়তো যেটা চেষ্টা করছেন, সরকারের অ্যাটিটিউড, বিশেষ করে প্রধান উপদেষ্টাকে আমরা দেখেছি উনি অ্যালার্মিং দিচ্ছেন, যেটা হবেই, না হলে যা আছে সেটা খুবই বিপজ্জনক, উনি সতর্কতা দিয়ে যাচ্ছেন, সেগুলো তিনি করছেন। কিন্তু আমি মাঠের যে অবস্থা তাতে সংশয় আছে, এবং এটা সরকার রেকগনাইজ করে। সরকারের এত বেশি গ্যারান্টি দেয়া, এত বেশি শক্তি দিয়ে বলা, এটাই ইন্ডিকেট করে। খুব কমনলি দেখবেন আমরা যখন আমরা কথ্য ভাষায় শপথ করে কথা বলি, মাঝে মাঝে শপথ করে কথা বলা মানেই কিন্তু আসলে এর মধ্যে আপনার মধ্যে কোনো দুর্বলতা আছে, বা যিনি শুনছেন তিনি আপনার কথা বিশ্বাস নাও করতে পারেন, আপনি শপথ সেই কারণে করেন। ঠিক একইভাবে আপনি যখন জোর দিয়ে বলছেন, আইদার আপনার মধ্যে দুর্বলতা আছে, অথবা আপনি জানেন আপনি যার উদ্দেশ্যে বলছেন সে আপনার কথাকে খুব সহজে গ্রহণ করছে না, একটা সংশয় সেখানে আছে। সো দুটার যে কোনো একটা বা দুটোই আছে। সুতরাং নির্বাচন নিয়ে কিছু কনফিউশন তো আছেই, তারই বহিঃপ্রকাশ এটা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর সায়ন্ত, উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। কেন বারবার আসলে মাহফুজ আলমরাই টার্গেট হয়? এইটা একটা কারণ থাকতে পারে যে মাহফুজ আলমকে প্রথমেই ভার্নারেবল করে দিয়েছেন প্রধান উপদেষ্টা বিদেশে একটা মঞ্চে টেনে তুলে যখন বলেছেন মাস্টার মাইন্ড, ওই একটা বাক্য তাকে ভার্নারেবল করে দিয়েছে। এবং এখন বা ভবিষ্যতে বা যে কোনো দিন মাহফুজ আলম যদি কোনো ঝুঁকিতে পড়েন, তাহলে সবসময় এটা অ্যানালাইসিসে আসবে যে প্রধান উপদেষ্টার ওই বাক্যটা মাহফুজ আলমকে কতখানি বিপদে ফেলেছে কিনা, এটা আসবে। এরপরে মাহফুজ আলম তার বক্তব্য বিভিন্ন সময় ৭১-এর স্বাধীনতা বিরোধীদের, মওদুদিবাদীদের আক্রমণ করে কথা বলেছে। ফলে আর একটা ফ্রন্ট সে নিজে খুলেছে তার সঙ্গে শত্রুতা তৈরির। ফলে যে কোনো এক পক্ষ ঘটনা ঘটিয়ে আর এক পক্ষের উপর দায় চাপানোর সুযোগও কিন্তু তৈরি হয়ে গেল, যে প্র্যাকটিসটা বাংলাদেশে অনেক সময় হয়। ফলে নাহিদ ইসলাম খুব একেবারেই অযৌক্তিক বলেননি, মাহফুজ আলমকে একটু ভার্নারেবল করে তোলা হয়েছে, সেটাই উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা খানিকটা করেছেন, আর খানিকটা করেছেন মাহফুজ আলম নিজেই। এবং এইসব কথা বলেন, বলে আবার ডিলিট করেন। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা কি থাকবে না ডাক্তার সায়ন্ত? মত প্রকাশের স্বাধীনতা তো এনশিওর করে সরকার। সেই সরকারের মত প্রকাশ মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে মাহফুজ আলম। সেই মাহফুজ আলম গভীর রাতে একটা স্ট্যাটাস দেন মাঝে মাঝে, দেওয়ার পরে কোনো কেউ হয়তো আপত্তি করেন তাতে, তারপর এডিট করেন। এডিট করার পরে কিছুক্ষণ থাকার পরে যখন দেখেন যে না, এটা আরও কেউ হয়তো তাকে বলে এটা কি করেছো, তখন ডিলিট করে দিয়ে ঘুমোতে যান। সুতরাং তার নিজের মত প্রকাশ করা এবং সেখানে স্ট্যাবল না থেকে সেই মত প্রকাশকে উইথড্র করার স্বাধীনতা যখন বেশি প্র্যাকটিস করেন, তখন দোদুল্যমানতা তৈরি হয়। এইটা গেল। বরং আমি দুইটা ইস্যু অ্যাড্রেস করি, যেটা জাহিদ ভাই বলছিলেন যে সংবিধান পরিবর্তন, এগুলো আসলে মেইনলি কাগজে পরিবর্তন। রাজনীতি কিংবা অপরাজনীতি, আপনি যেটাই বলেন, এটাকে মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে, কাগজ দিয়ে নয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মুক্তিযোদ্ধা, শেখ মুজিবের পরিবার, এদের সুরক্ষা, হ্যান ত্যান কত কিছু দিয়ে কত আইন করলো না। তারপর বাংলাদেশে আর কোনোদিন সেনা শাসন আসতে পারবে না, এই সংবিধানের এই অংশটা অপরিবর্তনযোগ্য। অপরিবর্তনীয় কি রাখা গেল? এখন যে সংবিধান হচ্ছে, যতই সংস্কার, যতই কাগজ তৈরি করুক, যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক শক্তি, এরা যদি রাজনীতি দিয়ে নিজেদের রক্ষা করতে না পারে, দেশ রক্ষা করতে না পারে, কোনোদিন যদি তাদের পরিস্থিতিও খারাপ হয়, কোনো পক্ষ যদি তখন আবার আসে, তাহলে আজকের এই পরিবর্তিত সংবিধানও কি রাখা যাবে? আপনি যত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্টের মতামত নেন, যা কিছুই করেন, সংসদে শুধু 2/3 না, 300-তে 300 এমপি একমত হয়ে পরিবর্তন করেন, কি যায় আসে? আসলে এই কাগজে পরিবর্তনকে বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে এরা। মূলত যেটা করতে হবে, কেউ যদি অন্যায় করে তার বিচারটা হতে হবে। আওয়ামী লীগ যে অন্যায় করেছে তার বিচারটা এখন দ্রুত হোক,
এর আগে আমরা সরকারের পরিবর্তন দেখেছি, কিন্তু যেটুকু বিচার দেখেছি আমরা ওটা আসলে বিচার ছিল না, বিচারের নামে প্রতিপক্ষকে দমন করবার রাজনীতি হয়েছে। 1996 সালে আওয়ামী লীগ আসার পরে গডফাদার তন্ত্র, দুর্নীতি জাত অবস্থা হইল এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় প্রথম দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো 2001 সালের নির্বাচনের আগে। সেইটাকে অবলম্বন করে নির্বাচনে প্রচারে বিএনপি এবং জামাত ইসলাম তারা গেল, তারা নির্বাচিত হয়ে আসলো। নির্বাচিত হয়ে আসার পরে দুর্নীতির শ্বেতপত্র নামে বড় বড় বই তৈরি হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে, সেটা নিয়ে অনুষ্ঠান হয়েছিল। MK আনোয়ার সাহেব এটার তখন নেতৃত্ব দিয়েছিলেন, অনেক প্রোগ্রামে তখন গিয়েছি। আমার খুব বয়স তখন আরও কম, খুব ভাল লাগছিল যে যাক তাহলে দুর্নীতিবাজ চোরদের বিচার দেখব। বিএনপি 5 বছর ধরে ওই শ্বেতপত্রের উপর কালো কাপড় দিয়ে ঢেকেই রেখেছিল, একবার 5 বছরে খুলে দেখেনি যে এই চোরগুলোর বিচার হওয়া দরকার। আর বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই কি আসলে মব প্রশ্রয় পাচ্ছে কিনা, সেই আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সায়ন্ত, যে বিষয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন বিচারহীনতার সংস্কৃতি নানা অপরাধ বাড়িয়েছে। সেই জায়গা থেকে প্রশ্ন রাখতে চাই, বিচারহীনতার এই সংস্কৃতি কি মবকে প্রশ্রয় দিয়েছে কিনা? হ্যাঁ, সেটাও অনেকখানি হয়েছে। মবকে প্রশ্রয় দেওয়া না, মব বাড়ার মতো ক্ষেত্র তৈরি করা। মানুষের যখন আইনের প্রতি শ্রদ্ধা না থাকে, আস্থা না থাকে, আপনি ধরেন একজন অপরাধ করেছে, অপরাধীকে আমি যদি ধরে আইনের হাতে সোপর্দ করি তাহলে সে ওই তদন্তের নামে সময়ক্ষেপণ হবে, তারপর চার্জশিটটা ঠিকভাবে হবে না, সে আদালতে যাবে, মুক্ত হয়ে আসবে, অথবা পুলিশ তাকে ছেড়ে দিবে, অথবা বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত সেখান থেকে ছাড়া পেয়ে আসবে, অথবা তদন্তের দুর্বলতার জন্য ছাড়া পেয়ে আসবে। ফলে আমরা অপরাধীকে ধরে দিলাম, আলটিমেটলি কিছুই হবে না, 2 দিন পরে এসে সে আমাদের উপর খবরদারি করবে। এই রকম ডিপ্রাইভেশন হতে 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 এক সময় বিশৃঙ্খলা তৈরি হয় এবং মব তৈরি হয়। আপনি গণপিটুনিতে বিভিন্ন সময়ে যে বহু সংখ্যক মানুষের হত্যাকাণ্ড আমরা দেখেছি আগে, অরাজনৈতিকভাবে দেশের সাধারণ মানুষও, অরাজনৈতিক সাধারণ মানুষও কেন গণপিটুনি দিয়ে মানুষ মারে? এই যেখানে সুশাসন নেই, যেখানে জাস্টিস নেই, আইনের শাসন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা থেকে এটা আসবে। ওটা একটা ভিন্ন প্রেক্ষাপট। বরং আপনাকে যেটা বলছিলাম যে কাগজের উপর নির্ভর না করে সুশাসন এবং বিচার বিভাগকে ঠিক করে অপরাধীর বিচারের ক্ষেত্রটা প্রশস্ত করতে হবে, এইটা একটা। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে বলি, সেটা হলো ধরেন বিএনপির একটা চাওয়া নির্বাচন সংস্কার এইসব নিয়ে এবং কি তার সমমনা কিছু দল চাইছে। জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্য কিছু দলের চাওয়া একেবারেই অন্যরকম, এ সংস্কার হতেই হবে, এটা করতেই হবে, এরকম পর্যায়ে চলে গেছে। সেই ক্ষেত্রে দ্বিমত, ভিন্ন মত, ভিন্ন অবস্থান এগুলো তৈরি হয়েছে ঐক্যমত্য কমিশনে এবং বাইরে। সেখানে হয়তো জামায়াত ইসলাম সহ এই ছোটোখাটো অন্য দলগুলো ভাবতে পারে যে নির্বাচন হলে জনরায়ে তো আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারবো না, বিএনপি আসবে, সুতরাং বিএনপি আসলে যদি এই আইন না মানে, যদি এটা না করে, যদি আমাদের পাত্তা না দেয়, এসব ভাবতেই পারে ধরেন। এবং সেইটার কারণে তারা নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন করার পরিবেশ নাই, নির্বাচনে মানুষ জনমতের প্রতিফলন ঘটবে না, এই কথাগুলো তোরা বাজারে আনছে। কিন্তু সরকারে যারা আছে, নির্বাচন পরিচালনার দায়িত্বে তো তারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করবে, তারা এমনকি সেনা মোতায়েন করে, সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন করে নির্বাচন করার পরিকল্পনা করছে। সেই অবস্থায় সরকার কি তাহলে কোনোভাবে সন্দিহান যে তারা নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না? যদি তারা কনফিডেন্ট হয় যে তারা সৎ উদ্দেশ্য আছে একটা ভালো নির্বাচন দেওয়ার এবং তারা মনে করে তারা সক্ষম নির্বাচন দিতে, তাহলে তো তাদের জনমতের প্রতি যে ছোট রাজনৈতিক দলগুলো যেরকম অনাস্থা দেখাচ্ছে, সরকারের তো সে অনাস্থা দেখানোর কথা না। বরং তাদের কনফিডেন্টলি বলতে হবে যে আমরা যেটা প্রধান উপদেষ্টা বলছেন যে এটা একটা উৎসব হবে, একটা বড় রকমের মহোৎসব করবেন এবং স্মরণকালের নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন উপহার দেবেন। যদি তাই হয়, সেই নির্বাচনে তাদের বলা উচিত রাজনৈতিক দলগুলোকে যে আপনারা আপনাদের প্রত্যেকের
বক্তব্য নিয়ে জনগণের কাছে যান। আমরা এনশিওর করব, কথা দিচ্ছি, জনমতের প্রতিফলন ঘটবে। সেই জনমত যদি যেই রাজনৈতিক দলের কথাকে গ্রহণ করবে তাদের দিকে যাবে, এক। দুই হলো, যে বা যারাই ক্ষমতায় আসুক, ক্ষমতায় আসার পরে তারা যদি কথা না রাখে, খারাপ করে, তাহলে কি হবে? যারা সরকারে থাকবে না তারা এটা নিয়ে প্রতিবাদ করতে পারবে। তারা যেহেতু গণতন্ত্র থাকবে, তারা সরকারের বিরুদ্ধে যা রকম প্রচারণা চালাতে পারবে। 5 বছর পরে বা যে বছর পরেই একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা দলীয় সরকারের অধীনে হবে না, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হবে। সেইখানে তো এই যে সরকারে যারা থাকবে তাদের অনৈতিক, অন্যায্য প্রতিশ্রুতি ভঙ্গ করার বিরুদ্ধে তো মানুষ রায় দিতে যাবে। তখন সেই রায়টা ওই রাজনৈতিক দলগুলো যারা এইবার রায় পেল না তারা তখন পাবে। সুতরাং মূল যে আস্থাটা সেটা রাখতে হবে জনরায়ের উপরে। সেইখানে রাজনৈতিক দলগুলো নানান ইকুয়েশন অনাস্থা প্রকাশ করতে পারে রাজনৈতিক কৌশল বা অপকৌশল হিসেবে, কিন্তু সরকার কি করে জনরায়ের উপর আস্থা রাখে না? ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাহিদুর রহমান। একটা ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই। গণঅভ্যুত্থানের পর বলা হচ্ছিল যে বাক স্বাধীনতা নিশ্চিত হয়েছে, ভিন্ন মতের প্রতি এখন আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। আদতে আমরা কতটা শ্রদ্ধাশীল? কোনো বক্তব্য দেখা যায় কারো বিপক্ষে গেলেই ট্যাগিং কিংবা বট অ্যাটাকের মতো ঘটনা ঘটছে। এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় গণতান্ত্রিক চর্চা। মানে আমরা দীর্ঘদিন গণতন্ত্রের মধ্যে ছিলাম না, তাতে যেটা হয়, দীর্ঘদিন যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকি, এক ধরনের ফ্যাসিবাদের মধ্যে, এবং পরবর্তীতে মাফিয়া রেজিমের অধীনে থাকি, তখন আমরা গণতান্ত্রিকভাবে যে একটা আলোচনা করা যায়, আমরা সেই জিনিসটাই ভুলে গেছি। আমরা ফান করে মাঝে মাঝে বন্ধুদেরকে বলতাম, যখন ঝগড়া করতো, যে হাত থাকতে মুখে কি, মুখ বাদ দাও, হাত দিয়ে মারামারি শুরু করে দাও। সো আমরা মারামারি না শুরু করলেও মুখ দিয়ে ট্যাগ করা, গালি দেয়া, এগুলো করতাম, কিন্তু আমরা কোনোদিন এনগেজ করি নাই ডিবেটে। গণতন্ত্র মানে তো আসলে ডিবেটে এনগেজ করা। আমি খুব মন দিয়ে দেখার চেষ্টা করি যে আমার কোনো বক্তব্য নিয়ে যদি কারো কোনো সমস্যা হয়, কেউ কি কোনো যুক্তি দিচ্ছে? ধরুন, আমি যদি জামায়াতে ইসলামের সমালোচনা করি, আমাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হলো ইসলাম বিদ্বেষী বা নাস্তিক, কিন্তু আমি দেখতে চাই কেউ কি আমাকে এই যুক্তিটা দিচ্ছেন যে কেন জামায়াতে ইসলামীকে বিরোধিতা বা তার রাজনীতি বিরোধিতা করা মানে ইসলাম বিদ্বেষ বা ইসলাম বিরোধিতা করা। আমি সেই যুক্তিটা দেখতে চাই। যদি দেখতাম, আমি কিন্তু পাল্টা আবার কথা বলতে পারতাম। এভাবে একটা ডেমোক্রেটিক সোসাইটি এগিয়ে যায়। এবং সব ডিবেটের পরও কি সবাই একমত হই না তো। ডেমোক্রেসি মানে হচ্ছে আপনার সাথে আমি অনেক কিছুতে একমত হব না, কিন্তু আমরা সহাবস্থান করব। আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিসটাও যদি আমার সামনে নিয়ে আসেন, শ্রেষ্ঠতম খাবার বলে একটা খাবার আমার সামনে আনেন, আমার যদি ভালো না লাগে কিছু না, আমার শুটকি খেতে ভালো লাগে ভাই, যদি লাগে তো ইটস নট এ ক্রাইম। আপনার আনিয়ে দেওয়া খাবারটা আমার ভালো লাগে নাই, সো আমি চয়েস করলাম ওই দলকে আমি পছন্দ করি বা করি না, আমি এটার পক্ষে আমার যুক্তি দিলাম। এই যে মেনে নেওয়ার প্রবণতা, এটা একটা গণতান্ত্রিক চর্চার বিষয়। দীর্ঘদিন থেকেই আমরা আসলে গণতান্ত্রিক চর্চা করি নাই। আর শেখ হাসিনার 15 বছরে তো আমাদেরকে একেবারে নষ্ট করে ফেলা হয়েছে। আমরা শেখ হাসিনাকে সরাতে চেয়েছি, আমি প্রায় বলি সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা আমাদের মধ্যে রয়ে গেছে, আমরা এখনো ওইভাবে বিহেভ করছি। তো এটা সমাধান হচ্ছে, এবং যা হচ্ছে এটা যে খুব অভাবনীয় কিছু হচ্ছে তা না। আমরা তো এখনো লাঠিসোঁটা নিয়ে নেমে যাইনি। পৃথিবীর পোস্ট অভ্যুত্থান কিন্তু অনেকে লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়েও নেমে গেছে পরস্পরের বিরুদ্ধে। এই প্রেক্ষাপট তৈরির চেষ্টা কেউ কেউ করছেন, বাট আমরা বিশ্বাস করি আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো। গণতান্ত্রিক ব্যবস্থা, আমি আপনাকে কনফার্ম করি, একটা নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের পর যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তিনি যদি মত প্রকাশকে অবারিত রাখেন, ধাপে 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 ধীরে 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 আমরা ডিবেটে এনগেজ করব। তারপরে 5 বছর পর আবার একটা নির্বাচন হবে, আবার হবে, তখন মানুষ দেখবে আরে ডিবেট দিয়েই রেয়াদার মানুষের কাছে পৌঁছা যায়, এবং সেটা দিয়েই মানুষের সাথে কানেক্ট করা যায়, এবং সেটাই সাস্টেইনেবল হয়। গালি দিয়ে আমি আমার ভিতরের ক্ষোভ উগরে দিতে পারি, কিন্তু ওটা কার্যকর না। কালচারের পেছনে কোনো কারণ আছে কিনা, কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো কারণ আছে কিনা? কারণ এর মধ্য দিয়ে জনগণকে ভুল বার্তা দেওয়া যায় কিনা? না, ভুল বার্তা দেওয়া যায় না, কিন্তু যেটা করার চেষ্টা করা যায়, কাউকে যদি কিছু ট্যাগিং আপনি এমন করেন যেটা তার জন্য থ্রেট তৈরি করে, যেমন ধরুন মাহফুজ আলম বলছেন তার বিরুদ্ধে এরকম মব তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনি যখন কাউকে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে কাউকে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক এই ধরনের ট্যাগ দেন, এটা ঝুঁকিপূর্ণ। এটা আপনি কাউকে হত্যাযোগ্য করে তুলতে পারেন। যখন এটা হয়, তারা এক্সপেক্ট করে এই মানুষটা থেমে যাবে, কিন্তু এই যে থামিয়ে দিতে চাই বিরুদ্ধ মতামত, এটা তো শেখ হাসিনা হয়ে গেল। তাহলে এটা তো ফ্যাসিবাদ হয়ে গেল। ফ্যাসিবাদ কিন্তু এই জিনিসটাই, যে আমার মতের বিরুদ্ধে যেটা যাবে, আমার চিন্তার বিরুদ্ধে যেটা যাবে, সেটাকে আমি থামিয়ে দিতে চাই। এবং সাম্প্রতিক সময় বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা দেখেছি, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে, এমন ঘটনা, এমন বর্বরতা আমরা দেখেছি। জি, তার মানে ওই যে একই জিনিস, ইসলামের মধ্যেও তো সব স্কুল অফ থট হুবহু একই না।
মানে যার কাছে তিনি যেটাকে ইসলাম হিসাবে মনে করেন, বা রাজনৈতিক দলগুলো ইসলামিক রাজনৈতিক দলগুলো যেভাবে ইন্টারপ্রিট করেন, একজন একজনকে রীতিমতো ধর্মের বাইরের লোকই বলেন, মানে প্রচুর উদাহরণ আছে, আমি চাইলে ধরে ধরে দেখাতে পারি। সো এই ইন্টারপ্রিটেশনগুলো তো এক হয় না, যেহেতু এক হয় না সেই জায়গায় তো আসলে ওই সহাবস্থানটা লাগবে। আমরা ওই গণতন্ত্রের চর্চার মাধ্যমেই ওই জায়গাটায় পৌঁছতে পারবো, এবং কেউ যদি দেখি যে সহাবস্থানটা দেখাচ্ছেন না, এটাকে আমরা ফ্যাসিবাদী প্রবণতা হিসাবে চিহ্নিত করবো। এটাই ফ্যাসিবাদ আসলে। আমি আপনার সাথে একমত নই, আমি আপনার সাথে ডিবেট করব, কিন্তু আমি আপনাকে ট্যাগিং এর মাধ্যমে আপনার প্রতি হুমকি তৈরি করে আপনাকে থামিয়ে দিতে চাইবো। এখন যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা নাই, রাষ্ট্রীয় ক্ষমতা যদি থাকে তখন লাঠি সোটা দিয়ে জেলে নিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মামলা দিয়ে ঢুকিয়ে ফেলবো। এগুলো ফ্যাসিবাদী প্রবণতা। আমরা যেমনটি জানি নির্বাচনের বাকি আর মাত্র 5 মাস, কিন্তু শোনা যাচ্ছে যে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। কি উদ্দেশ্য আসলে? উদ্দেশ্য বার্গেইন, মানে এর মধ্যে কয়েকটা দাবি আছে, এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, লেভেল প্লেইং ফিল্ড লাগবে, জাতীয় পার্টি নির্বাচনের একটা দাবিও জানিয়েছে। পিআর এর মধ্যে আবার ভাগ আছে, এর মধ্যে ধরুন এনসিপি অবশ্য পরে বলছে তারা থাকছেন না, কিন্তু তারা আবার লোয়ার হাউসে পিআর চায় না, আর জাতীয় পার্টি নিষিদ্ধ চায়। মানে আসলে মূল দাবি আমি মনে করি জুলাই সনদ খানিকটা, কিন্তু মূল দাবি জাতীয় পার্টিকে মাঠ থেকে সরাতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাবের বিষয়ে পরিণত হয়েছে, এবং রাজনৈতিক হিসাব সব পক্ষেই। একটা উদাহরণ দিই, আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়, যে কেউ দর্শকরা যে কেউ সার্চ করে দেখতে পারেন, জামায়াত কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেই। ওনাদের আনঅফিসিয়ালি কিছু নেতা গেছেন, ছাত্র শিবির গেছে, ইত্যাদি ইত্যাদি। জাতীয় পার্টি যখন নিষিদ্ধ করার প্রশ্ন আসলো, তাদের নায়েবে আমির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করেছেন সেখানেও বলে এসছেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, জাতীয় পার্টি কি আওয়ামী লীগের চেয়ে খারাপ? সেখানে কি স্বার্থের সমীকরণ জড়িত? আপনি খেয়াল করেন, আপনি বলুন যে জাতীয় পার্টি কি আওয়ামী লীগের চেয়ে খারাপ? ও কোলাবোরেটর, অ্যাক্টর কে আসলে মূল আওয়ামী লীগ। তখন আপনি কথা বলেন না, আপনি এখন কথা বলছেন। আবার 1 বছর পর আপনার হঠাৎ মনে হলো, ও জাতীয় পার্টি তো ওদের দোসর, সো ওকেও নিষিদ্ধ করতে হবে। আপনি কেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল এক প্যাকেজে সব নিষিদ্ধ করার দাবি তোলেন নাই? সো রাজনীতিটা বুঝতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, মাঠ থেকে না সরালে কোনো জামায়াতে ইসলামী যারা দ্বিতীয় হতে চায় তারা তৃতীয় হয়ে যেতে পারে। তার চাইতে জরুরি কথা, জাতীয় পার্টিকে যদি সরিয়ে ফেলতে পারেন, তখন এই দলগুলো যদি বলে আমরা নির্বাচনে যাব না, আপনি দেখবেন বিএনপি নার্ভাস হয়ে যাবে, কারণ তখন বিএনপির সাথে যে দল আছে তা এছাড়া আর কেউ নেই। কিন্তু জাতীয় পার্টি তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতা কর্মীদের মনোনয়ন দেবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে আওয়ামী লীগের ভোট কার ব্যালটে পড়বে? অনেকেই স্বতন্ত্র দাঁড়াবে, যারা স্বতন্ত্র দাঁড়ায় তারা জিতে যাওয়ার সম্ভাবনা আছে। ধরুন আওয়ামী লীগের পদে ছিলেন না, গোপালগঞ্জের কথা বলছি, ফরিদপুরের কিছু এলাকা বা আরো কিছু সিট আছে যেখানে একজন কলেজ টিচার, যেখানে একজন লয়ার, একজন ব্যবসায়ী, এরকম মানুষ যদি দাঁড়িয়ে যান এবং আওয়ামী লীগ যদি সেন্ট্রালি ডিসাইড করে যে ওকে নির্বাচিত করে, অনেকেই স্বতন্ত্র জিতে যাবেন। আর ভোটের মধ্যে দুরকম মেরুকরণ হতে পারে। একটা হচ্ছে জাতীয় আওয়ামী লীগের যে লিবারেল ভোট, তারা অ্যাপারেন্টলি মনে হয় জামাতকে ভোট না দিয়ে বিএনপিকে দেবেন, এরকম আছে বেশ কিছু, কারণ একটা রাইটিস্ট উত্থান হচ্ছে, এটা দেখে ব্যক্তিগতভাবে চিন্তা করতে পারেন। আবার একটা কৌশলের আলাপ এখন আছে, আওয়ামী লীগ সেন্ট্রালি সিদ্ধান্ত নিল জামায়াতকে ভোট দাও, দিয়ে জামায়াতকে বেশ শক্তিশালী করে দেখা। বাংলাদেশের নির্বাচনে কিন্তু এমন একটা অভিযোগ আমরা শুনেছি। এই বিষয়টি আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখিয়ে পরবর্তী কোনো আয়োজনে যদি অনেক উত্থান দেখানো যায়, এটা আওয়ামী লীগ এবং বিশেষ করে ভারতের রাজনীতির জন্য সুবিধা হয়। বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, এটা বিজেপির রাজনীতিকে খুব সাহায্য। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।